আমরা সেই রেফারিং নিয়ে গতকালকের যে আপনার অবজারভেশনটাকে আমরা বিস্তারিত অবশ্যই এক্সপ্লেনেশন যাবো, বাট কিছুটা প্রশ্ন হয়তো সুযোগ থেকে যায় যে কেন ভিএআর রুমে যাওয়া হলো না বা কেন টিভি স্ক্রিনের দিকে রেফারি গেলেন না। আপনি মাঠে থাকেন, আপনি মাঠ থেকে খুব ক্লোজলি অবজারভেশন করেন, এই জিনিসটা সম্ভবত একটা ব্যাখ্যা দাবি করে যে একজন রেফারি ঠিক কখন ভিএআর চেক করার জন্য টিভি স্ক্রিনের সামনে যান বা কখন যান না, সেই জিনিসটা নিশ্চয়ই একটা ব্যাখ্যা করার সুযোগ আছে শুরুতে। প্রথমত হলো যে আমি রেফারি না বা এই ব্যাপারে আমি বিশেষজ্ঞ না, বাট স্টিল যেই জিনিসগুলো আমরা অ্যাজ এ কোচ অ্যাজ এন অ্যানালিস্ট আমাদের নিয়মগুলো জানা থাকা দরকার, এবং কারণ এই বিষয়গুলো আমাদের না জানা থাকলে আমরাও হয়তো লেক্সে আমরা মানে না বুঝে কথা বলে ফেলবো, সেটা খেলা মাঠে হতে পারে, রেফারির সাথে তর্ক বিতর্ক ক্ষেত্রে হতে পারে। প্রথম পয়েন্টটা হলো যে ভারে কখন যাবে জিনিসটা, মানে অলওয়েজ ভার চেকিং হচ্ছে। ব্যাপারটা এরকম না যে রেফারি ওই যে মাঠের একটা পাশে যে এটা টিভি স্ক্রিন দেওয়া আছে ওখানে গিয়ে চেক করতেছে তখন ভারে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো ভার ইজ অলওয়েজ চেকিং। ওখানে যে ভিআর রুমে যারা রেফারি যারা থাকেন, ভিওআর বলে, ভিডিও মানে ভার অপারেটিং রুম এরকম সম্ভবত বলে, সেখানে যারা রেফারি থাকেন তারা সবাই অলওয়েজ রানিং। যখন খেলা চলছে তখন রেফারির সাথে কমিউনিকেশনও হচ্ছে, এবং তারা কিন্তু কথা বলে, মানে কি হচ্ছে না হচ্ছে, কেন আমি এটা দেই নেই দিছি, খেলা চলছে তখন তারা কমিউনিকেশন করছেন। সো প্রথমত হলো যখন এটা হয়েছে, লেটসে ফাউল হয়েছে বা পেনাল্টি হয়েছে কি হয় নাই বা হ্যান্ডবল হয়েছে কি হয় নাই, সেই সময় অলরেডি রেফারি তার কথা বলেছে যে আমার কাছে মনে হচ্ছে এটা পেনাল্টি হয়নি, আমার কাছে মনে হচ্ছে এটা পেনাল্টি হয়েছে বা ইত্যাদি। দেন ভার রুম থেকে রেফারিটা চেক করছেন, তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ওখানে অনেক কজন থাকেন এবং তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা দেখছেন। দেখার পর তাদের কাছে যদি মনে হয় যে এটা ফার্দার চেক করা দরকার আছে বা রেফারির ডিসক্রিপশন বলে একটা কথা আছে যে তার বিবেচনায় এটা সিদ্ধান্তটা কী হবে, তখন আলটিমেটলি তারা রেফারিকে বলবে যে যখন নেক্সট স্টপেজ হবে খেলাটা, ইদার হতে পারে রেফারি ফাউল দিয়েছে, রেফারি বাসি দিয়েছে, খেলা স্টপেজ হয়ে গিয়েছে, অথবা খেলা চলছে তখন রেফারি খেলা থামাচ্ছে না, যখন বল আউট হলো বা ফাউল হলো বা সাম অফসাইড হলো তখন রেফারি বাসি দিয়ে খেলা থামালো, যখন খেলা থামানো হবে দেন তারা এটা চেক করবে। মানে চেক, এটা তো অনগোয়িং প্রসেস চলছে, রেফারির সাথে আবার আলাদা করে কমিউনিকেশন। হ্যাঁ, তখন যদি তাদের কাছে মনে হয় যে হ্যাঁ এখানে আমাদের ফার্দার চেক করা দরকার রয়েছে বা রেফারি যে সিদ্ধান্ত দিয়েছে তার বাইরেও এটা হয়তো মানে আরেকটা অবজারভেশন আছে, ডিসিশনটা চেঞ্জ করা লাগতে পারে বা রেফারির ডিসকাশনটা কি, রেফারি কেন ওটা দেয় নাই, সো তারা কমিউনিকেশন করছে। যখন মনে হবে যে রেফারি যে সিদ্ধান্তটা দিয়েছে সেটার সাথে ভারের যে রেফারিরা আছেন তাদের সিদ্ধান্তটা মানে ডিফারেন্ট সিদ্ধান্ত মনে হচ্ছে, তখন তারা রেফারিকে রিকোয়েস্ট করবেন যে তুমি চাইলে এটা এসে এখানে দেখতে পারো, কারণ আলটিমেট ফাইনাল ডিসিশনটা কিন্তু মাঠে রেফারি দিবেন। তো তিনি যখন গিয়ে স্ক্রিনে দেখছেন, দেখার পরে তাদের সাথে কমিউনিকেশন করছেন, এবং সেখান থেকে তার কাছে যদি মনে হয় যে ঠিক আছে এখন এটা আমি যে সিদ্ধান্তটা দিয়েছিলাম সেটা চেঞ্জ করতে হবে, অনলি দেন সে এটা চেঞ্জ করবে, আদারওয়াইজ সে চেঞ্জ করবে না। সো লাস্টে যে ইজিপ্টের পেনাল্টি নিয়ে কথা, সেটা কিন্তু ভারে রেফারি গিয়ে মাঠের বাইরে থাকা যে স্ক্রিনটা সেখানে চেক করা নাই, কিন্তু আগেরটা চেক করা হয়েছিল। সো ওইটা একদম ক্লিয়ার ছিল, এই জন্য তারা আর চেক করে নাই, বাট আদারওয়াইজ কমিউনিকেশন কিন্তু চলছে এবং ভার চেকিং কিন্তু অলওয়েজ রানিং। নাসিব ভাই, আপনার এই আলাপটা থেকে একটা জিনিসই আমি অন্তত স্পষ্ট হলাম যে রেফারিং ইজ নট এন ইজি জব। তাদেরকে কাট করে তোলাটা যতটা ইজি, অ্যাকচুয়ালি তাদের জবটা হয়তো মাথার তত ইজি না, একেবারে ইজি না। আমরা তো অনেক সময় খালি রেফারিদের দোষ ধরি, বাট আপনি জাস্ট এভাবে চিন্তা করেন যে একটা প্লেয়ার ফুল ম্যাচে কতখানি ডিস্টেন্স কভার করে, তো একজন রেফারিকেও কিন্তু সেরকম ডিস্টেন্সই কভার করতে হয়। কিছু ক্ষেত্রে কাউন্টার অ্যাটাক, ইজিপ্ট যে কাউন্টার অ্যাটাক গুলো করলো, তো রেফারিও তো ওখানে আছে, মানে কর্নার ছিল, কর্নার থেকে ইজিপ্ট কাউন্টার অ্যাটাক করলো, জিকো যেটা গোল করলো, তো রেফারি ছিল কর্নার যখন হচ্ছে তখন সেখানে ছিল, সেই এক পাশের ডি বক্স থেকে বা 18 ইয়ার্সের যে বক্স বলি সেখান থেকে অপোজিট সাইডের 18 ইয়ার্সের বক্স বা পেনাল্টি এরিয়া যেটা, সেই পর্যন্ত তাকেও কিন্তু রান করতে হয়েছে ওই স্প্রিন্ট দিয়েই, আদারওয়াইজ তখন পৌঁছাতে পারবে না। তো রেফারিদের জবটা অবশ্যই মানে এটাতে বললাম যে ফিজিক্যাল, আর ডিসিশন মেকিং তো অবশ্যই আরো আপনার অবজারভেশন এবং ডিসিশন মেকিং, কুইক ডিসিশন মেকিং, কমিউনিকেশন, এগুলো তো অবশ্যই। আমরা একটু সেই গতকালকের যেসব রেফারিং নিয়ে অনেক আলাপ চলছিল, আমরা সেই ডিসিশন মেকিং গুলো একটা, যে কারণে ইজিপ্টের গোলটা বাতিল হয়েছিল লিসান্ড্রো মার্টিনেজ। হ্যাঁ, প্রথমত এখানে যেটা হয়েছে যে যেহেতু এখানে কোনো খেলা স্টপেজ হয় নাই, খেলা চলমান থাকবে, এখন রেফারি এখানে যেহেতু ফাউল দেয়নি, তার কাছে প্রথমত এটা চোখে পড়ে নাই বা তার কাছে মনে হয় নাই, সো সে খেলা কন্টিনিউ রেখেছে। আলটিমেটলি ভার চেকিং চলছে, মানে ভারে থাকা যে রেফারিরা আছে তারা কিন্তু অলরেডি এটা চেক করছেন এবং কমিউনিকেশন করছেন। গোল হয়েছে, এখন রেফারিকে হয়তো তারা বলছেন যে আমাদের এই সেম ফেজ অফ প্লেতে, এই ফেজ অফ প্লেতেই একটা ঘটনা আছে গোল হওয়ার আগে, মানে গোলের ঘটনা শুরু হওয়ার আগে, তখন তারা বলছে যেখানে ওই যে পায়ের উপর পাড়া পড়ে গিয়েছে, এটা হয়তো ইচ্ছাকৃত না, এটা কিন্তু একেবারেই ইন্টেনশনাল না। কিন্তু ভাই ইন্টেনশনাল হইতে হবে ফাউল করার জন্য, ব্যাপারটা এরকম না। আপনি বল উইন করার জন্যই তো গিয়েছেন, সবাই তো বল উইন করার জন্য যায়, ট্যাকেল করার জন্যই যায় বা বল উইন করার জন্যই যায়, সেও বল উইন করার জন্য গিয়েছে, কিন্তু আনইনটেনশনালি হলেও অ্যাক্সিডেন্টালি হলেও তার পাটা
লিসান্দ্রো মার্টিনেজের পায়ের উপর পড়ে পড়ে গিয়েছে। যায়। এখন এটা তো ফাউল হয়ে গিয়েছে, কিছু করার নেই, ইন্টেনশনাল হোক বা আনইন্টেনশনাল হোক দ্যাট ডাজন্ট ম্যাটার। ইটস এ ফাউল। এটা লেটস আমার হ্যান্ডবল হয়েছে, এখন আমি তো ইচ্ছা কথা হ্যান্ডবল করি না, কিন্তু আমার হাতে লেগে গিয়েছে। যখন এটা মানে এক্সটেন্ডেড অবস্থায় আমার হাত থাকবে, তখন যদি আমার হাতে বল লেগে যায় তাহলে তো ফাউল হবেই। সো এখানে মানে অ্যাক্সিডেন্টাল হলেও তার পাটা লিসান্দ্রো মার্টিনেজের পায়ের উপর পড়েছে এবং এখানে ফাউল হবেই, কিছু করার নাই। প্রথমত রেফারি চোখে এটা পড়ে নাই, বাট সে যখন ভার থেকে তাকে বলা হয়েছে চেক করার জন্য, সে চেক করতে গিয়েছে এবং এটা চেক হবে। অনেকে বলছে যে এত আগের ঘটনা কেন চেক করা হবে, এত আগের ঘটনা, এটা যদি 2 মিনিট আগেরও ঘটনাও হয় কিন্তু খেলা আউট হয় না বা খেলা রিস্টার্ট হয় না, সেম ফেজ অফ প্লেতে খেলা হচ্ছে, তাহলে রেফারিকে 2 মিনিট আগের ঘটনায়ও চেক করে এটা বাতিল হতে পারে। আমার একটা মনে আছে যে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল এবং Right, ক্রিস্টাল প্যালেস ম্যাচে right. 6 মিনিট আগের ফুটেজ চেক করে গোল বাতিল করা হয়েছিল। সম্ভবত লা লিগা তো এরকম একটা ভিডিও আছে, মানে Yes. ইনসিডেন্ট আছে যেখানে প্রায় 2 মিনিট আগের ঘটনা চেক করতে হয়েছে, কারণ খেলা বাইরে যায়নি, মানে বল আউট হয় নাই। ইজ ইট এ ফাউল? ইজ ইট ফাউল? ইট ইজ ফাউল 100%, কিছু করার নেই। যেহেতু বল আরেক পায়ে কন্ট্রোলের অবস্থায় থাকা মানে অবস্থা আপনার ছিল। কন্ট্যাক্ট হয়েছে, তাই না? এবং আপনি মানে এটা এখানে ইন্টেনশন আনইনটেনশনাল কোনো কিছুই ম্যাটার করছে না, এখানে আপনার পা তার অপোনেন্টের পায়ের উপর পড়েছে এবং লিসান্দ্রো মার্টিনেজের পজিশনে বলটা ছিল, সে কিন্তু ডিসপজেসড হয় নাই। এমন যদি হতো যে সে অলরেডি ডিসপজেসড হয়ে গেছে, যেটা কিন্তু সেকেন্ড যেই ফাউলটা নিয়ে কথা হবে মানে সালার ক্ষেত্রে, সেখানে আমরা দেখবো সালা সেখানে ডিসপজেসড হয়ে গিয়েছিল এবং সে বল পাচ্ছে না, তখন টাচ হচ্ছে, তাই ফাউল হয় নাই। কিন্তু যদি লিসান্দ্রো মার্টিনেজ বলটা অলরেডি লুজ করে ফেলতো, লেটস সে আপনি ডিফেন্ডার, ইজিপ্টের ডিফেন্ডার, আপনি বল ট্যাকেল করে বলটা উইন করেছেন, করার পরে আপনার পায়ের সাথে লিসান্দ্রো মার্টিনেজ পায়ে লেগে পড়ে গেছে, তাহলে এটা ফাউল হতো না। কিন্তু আপনি তো বল উইন করেন নাই, বরং আপনার পায়ের কন্ট্যাক্টে লিসান্দ্রো মার্টিনেজ পড়ে গেল, দেন সে ডিসপজেসড হলো, সেখান থেকে আপনি বলটা উইন করলেন, সেখানে ফাউল চলে আসবেই। আমরা সেই সালার ফাউলের দিকেও চলে যেতে চাই, সেখানটাতে আমরা একটু দেখতে চাই যে সালার ক্ষেত্রে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখানে দুইটা ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি। প্রথমত হলো এই জায়গায় অলরেডি আলভারেজ ছিল সম্ভবত, সে বলটা কিন্তু উইন করে ফেলেছিল প্রথমত। এই যে আপনি যদি এই জায়গায় পজ করতে পারেন, এই যে ইয়েস, দ্যাটস এই ফ্রেমটা যদি দেখেন, এই ফ্রেমে অলরেডি আলভারেজ বলটা উইন করে ফেলেছে। দ্যাট মিনস সালা যখন ড্রিবলিং করছিল, সেই ড্রিবলিং এর সময় সালা কিন্তু বলটা হারিয়ে ফেলেছে, কারণ আলভারেজ বলটা টাচ করে উইন করে ফেলেছে প্রথমত। অলরেডি সালা ডিসপজেসড। এখন সালার পা এসে যখন আলভারেজের পায়ে লাগবে, তখন সে পড়ে যাবে। সো প্রথমত হলো এই জায়গায় অলরেডি আলভারেজ বলটা উইন করে ফেলেছে, ট্যাকেল করার মাধ্যমে সে বলটা উইন করেছে। সালা ডিসপজেসড, তার মোমেন্টাম সামনের দিকে। এই অবস্থায় আলভারেজ কিন্তু বল অলরেডি সে উইন করে ফেলেছে, আলভারেজ হলো বলের দিকে যাচ্ছে, বল উইন করছে। এখন এসে এখানে আরেকটা কন্ট্যাক্ট হয়েছে এই জায়গাতে, আপনি যদি দেখেন এই যে সেকেন্ড কন্ট্যাক্টটা, এই কন্ট্যাক্টের সময় অলরেডি সালা ডিসপোজেসড। একই কথা বারবার বলছি যে ডিসপোজেসড যদি হয়ে যায় এবং সালা তখন আর বল পেতে যাচ্ছে না, বলটা যদি কোনোভাবে সালার পায়ে লেগে আবার সামনে আসতো এবং সালা বলটা পেতে যাচ্ছে, এরকম যদি হতো, তখন যদি আলভারেজের পায়ে লেগে সালা পড়ে যেত, তাহলে হয়তো এটা পেনাল্টি হতো বা ফাউল হতো। কিন্তু যেহেতু সালা অলরেডি বল হারিয়ে ফেলেছে, আলভারেজ বল উইন করে এসেছে এবং সালা এখন ডিসপোজেস, আলভারেজের গতিপথের দিকে বলটা আলভারেজ সে বল উইন করে সেদিকে যাচ্ছে, আর সালা অলরেডি বল হারিয়ে সামনে চলে আসছে, বল তার পেছনে। এবং এক্ষেত্রে সালা যেটা হয়েছে, আলটিমেটলি আপনি আমার দিকে আসতেছেন, আমি আপনার দিকে যাচ্ছি, আপনার সাথে আমি ধাক্কা খেয়ে পড়ে গিয়েছি, কিন্তু বল তো আপনার কাছে না, আর বলটা আমি আপনার কাছ থেকে ট্যাকেল করে আগে উইন করে নিয়েছি। সো এই গতিপথে যখন কন্ট্যাক্টটা হয়েছে, তখন সেখানে আর ফাউল হচ্ছে না, আর আলটিমেটলি সালা বলটা পাচ্ছেও না। সালা যদি সেকেন্ড টাইম বলটা পেতে যাচ্ছে এরকম হতো, তাহলে এই কন্ট্যাক্টে হয়তো ফাউল হয়ে যেত, পেনাল্টি হতো। এবং হ্যাঁ, এই জায়গাটাতেই আমি আসতে চাই। অনেক ক্ষেত্রে দেখা যায় কি পেনাল্টিটা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায়। সো এই জায়গাটাকে রেফারি একবার ভার চেকিং করতে পারতেন কিনা, সব বিতর্ক অন্তত অবসান হতো হ্যাঁ, সেটাই। এটা মানে চাইলে রেফারিরা চাইলে যেটা করতে পারতো, মানে বিতর্ক এড়ানোর জন্য চাইলে সে ওই যে টিভি স্ক্রিনের সামনে গিয়ে চেক করতে পারতো। কিন্তু কথা হলো তারা এত কনফিডেন্স ছিল এবং অ্যাকচুয়ালি স্পষ্টত দেখাই গেছে যে আলভারেজ প্রথমে বলটা উইন করেছে, মানে ট্যাকেল করে ক্লিন ট্যাকেলে আলভারেজ কিন্তু বলটা উইন করেছে এবং সালা ডিসপোজ হয়ে গিয়েছে। এখানে আমরা এই টাচটা সালার লাস্ট টাচ এবং আলভারেজের সেকেন্ড টাচ, যেটাতে সে ট্যাকেল করে বলটা উইন করেছে, এখানে জিনিসটা একেবারে ক্লিয়ার। সো দ্যাট ইজ ওয়াই তারা হয়তো ভারের ওই টিভি স্ক্রিনের সামনে গিয়ে রেফারিকে চেক করতে বলে নাই। বাট খেলার এই মোমেন্টে 92 মিনিটে যখন এখানে এরকম একটা দাবি তারা করেছে, প্লাস এখান থেকে আবার আর্জেন্টিনা গোল দিয়ে এসেছে, বিতর্ক এড়ানোর জন্য, জিনিসটাকে অনেক সময় আপনি ওই মোমেন্টামটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করার জন্য রেফারি হয়তো গিয়ে চেক করতে পারতেন। বাট তারা খুব কনফিডেন্স ছিল, চেক করার আসলে এখানে কিছু ছিল না অ্যাকচুয়ালি। ওভারঅল গতকালকের রেফারিংটা নিয়ে আপনি কি বলবেন? যে অনেকেই বলছেন যে ওকে, এটা মিশরের জন্য একেবারে ফেয়ার না, মিশরের প্লেয়ারদেরকে আমরা দেখলাম সেটা নিয়ে কমপ্লেন করতে, মিশরের কোচকে দেখলাম আমরা কমপ্লেন করতে, এবং অনেক ধরনের পক্ষ বিপক্ষে মতামত আছে। বাট ওভারঅল গতকালকের রেফারিংটা আপনি কিভাবে দেখবেন? আমার কাছে বরং মনে হয়েছে
এই ওয়ার্ল্ড কাপে যতগুলো ম্যাচ হয়েছে বা রেফারি নিয়ে অনেক বিতর্ক হয়েছে বা ভিআর নিয়ে অনেক বিতর্ক হয়েছে, গতকালকে ম্যাচে যে ইনসিডেন্টগুলো এগুলোর ডিসিশনগুলো কারেক্ট ছিল এবং খুবই স্পষ্ট ছিল। অন্যান্য অনেক ম্যাচের অনেক ডিসিশন নিয়ে আসলে ইনকনসিস্টেন্সি আছে এবং সেখানে একটা বড় ব্যাপার হলো যে এখানে একটা শব্দ আছে রেফারির ডিসক্রিশন। সো কিছু কিছু ইনসিডেন্ট আছে যেখানে রেফারির ডিসক্রিশন কি, ফর এক্সাম্পল ওই যে মার্টিনেজকে যে ফাউল করা হলো যেটা ইজিপ্ট গোল করে আসলো, ওখানে যদি রেফারির ডিসক্রিশন মানে রেফারির বিবেচনা, তার কাছে কি মনে হয়েছে, তার কাছে যদি মনে হয় থাকে লেটসে আর্জেন্টিনার প্রথম ম্যাচ যেটা আলজেরিয়ার সাথে ম্যাচে যে মেসি একটা রেড কার্ড চান্স ছিল, সেটা এটা হলো রেফারির ডিসক্রিশন, ওখানে কন্ট্যাক্ট ছিল এবং মানে সিরিয়াস ফাউল প্লে হয়েছে কিনা, এই যে সিরিয়াস ফাউল প্লে বলে একটা শব্দ আছে, এটার ব্যাখ্যা আছে, ইন্টারপ্রিটেশন আছে এবং সেটা রেফারিদেরকে বলে দেওয়া হয়। আমি সেটা এক্সপার্ট না, বাট এই সিরিয়াস ফাউল প্লে হয়েছে কি হয় নাই এইটার ব্যাখ্যাটা বা ইন্টারপ্রিটেশনটা রেফারি করবে তার ডিসক্রিপশন অনুযায়ী, তার কাছে কি মনে হয়েছে। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এই লজ অফ দ্য গেমের মধ্যে একটা জায়গা যেটা কিনা ভিন্ন ভিন্ন ম্যাচে একই রকম ইনসিডেন্টে ভিন্ন ভিন্ন রেফারির কারণে ভিন্ন ভিন্ন ডিসিশন আসছে, যেটা কিনা দর্শকদের জন্য বা সবার জন্য একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে। লেটস আপনি যদি বলেন হাতে লাগলে হ্যান্ডবল, ইন্টেনশনাল আনইন্টেনশনাল ম্যাটার করবে না, তাহলে জিনিসটা ইজিয়ার, হাতে লাগছে অ্যাক্সিডেন্টাল হোক বা যাই হোক হ্যান্ডবল। কিন্তু আপনি যদি বলেন হাতে হবে থাকলে হ্যান্ডবল হবে, হাতে হবে থাকলে হ্যান্ডবল হবে না, যেমন একটা কথা এক্সটেন্ডেড থাকলে হ্যান্ডবল হবে, আর হাত যদি এক্সটেন্ডেড না থাকে ন্যাচারাল পজিশন থাকে, ন্যাচারাল পজিশন মিনস আপনি এভাবে দাঁড়াইছেন, আপনার হাত পাশে থাকবে, অথবা আপনাকে লং রেঞ্জ শটটা আপনি হাত এখানে রাখছেন, এভাবে রাখছেন, তো এখানে সে রাখলে হ্যান্ডবল হবে না। কিন্তু হাত যদি এরকম থাকে এখানে সে বল রাখলে হ্যান্ডবল হবে, এখানে থাকলে হ্যান্ডবল না, কিন্তু এখানে থাকলে হ্যান্ডবল এক্সটেন্ডেড অবস্থা, বা হাত উপরে থাকলে হ্যান্ডবল, কিন্তু হাত যদি পাশে থাকে হ্যান্ডবল না। সো এই জিনিসটা তাও হ্যান্ডবলটা কিছুটা ক্লিয়ার করা হয়েছে এখন, কিন্তু স্টিল কিছু কিছু জিনিস আছে যেটা এই ডিসকাশনটা ভিন্ন ভিন্ন রেফারির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতেই পারে, এটা নিয়ে কমপ্লিকেশন তৈরি হয়।